শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। তাকাশ কেন আকাশ কেন বুকের ভেতর আকাশ, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। বাংলাদেশের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় লেখক সাদাত হোসেন, ওয়েলকাম টু কেএল থ্যাংক ইউ। and welcoming you all to the brand new show Fusion Holidays Presents with Mahathir. আমার সাথে রয়েছে সাদাত হোসাইন। জন্ম 1984, মাদারীপুরের ছেলে, 35টা বইয়ের জনক, এখনো পর্যন্ত একটা ফুল লেন্থ ফিল্ম ডিরেকশন দিয়েছেন, শর্ট ফিল্ম অসংখ্য, যেগুলোর মধ্যে দ্য শুজ ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে শিল্পকলা একাডেমি থেকে। এত অ্যাচিভমেন্ট এত অল্প সময়ে। তার আগে জানতে চাই, মালয়েশিয়ার কততম দেশ যেটা আপনি ভ্রমণ করছেন? সম্ভবত 19 বা 20, নট 19 বা 20 কেমন লাগছে? হাউ ইজ কেএল? আমার আসলে সবসময় আমি খুব কৌতূহল প্রবণ একজন মানুষ, আমার জানতে খুব ভালো লাগে। তো পৃথিবীতে ভ্রমণের চেয়ে ভালো জানার আর কোনো উপায় নেই। সো সম্ভবত এই কারণে আমার যে কোনো জায়গায় গেলে আমার খুবই ভালো লাগে। তবে মালয়েশিয়ার এই ভ্রমণটা একটু অন্যরকম মনে হয়েছে আমার কাছে। একটু কোজি, সব পরিচিত মানুষজন আশেপাশে, যদিও আমি জানি অন্যান্য দেশেও হয়তো বা থাকে না যে মানুষ গোল্ড কেনে, গাড়ি পাল্টায়, অনেক বড় বড় উঁচু উঁচু দালান বানায়, আপনি ভ্রমণ করেন কেন? ওই যে বললাম যে দুইভাবে আমরা আসলে জ্ঞান আহরণ করতে পারি। একটা হচ্ছে পুঁথিগত বিদ্যা, মানে বই পড়ে, আর একটা হচ্ছে অভিজ্ঞতা দিয়ে। আমি সবসময় বলি যে বই পাঠের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে জীবন পড়তে পারা। যখন জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে বোঝাপড়াটার সঙ্গে এক ধরনের সঞ্চয় ঘটে, তখন সেটা আমাদেরকে অনেক বেশি সমৃদ্ধ করে। তো আমার কাছে মনে হয় যে আমি যখন কোনো একটা দেশ ঘুরতে যাই, তখন সেই দেশের মানুষের যে সঙ্গ, সংস্কৃতি, তাদের স্থাপত্য, তাদের ইতিহাসটাকে আমি যেভাবে উপলব্ধি করতে পারি, জানতে পারি, সেটা বেশিরভাগ ক্ষেত্রে বই আমাকে আসলে ওই ডিরেক্ট কমিউনিকেশনটা আসলে ঘটায় না। তো মালয়েশিয়াতে এসে যেমন আমি বলি, এই যে টুইন টাওয়ারের সামনে আমরা দাঁড়িয়ে আছি, রাইট? টুইন টাওয়ার কি করেছি আমরা? টেলিভিশনে দেখেছি, ছবিতে দেখেছি, এখন বইও পড়েছি। পৃথিবীতে কিছু কিছু সৌন্দর্য থাকে, যে সৌন্দর্য হচ্ছে তুমি কখনোই ক্যামেরায় ধারণ করতে পারবে না। আমি একবার সুইজারল্যান্ডে গেলাম, তো আমার স্ত্রী আমাকে বলছে যে এই জায়গাটা তোমার কেমন লাগছে যেখানে তুমি গিয়েছো? আমি বললাম যে অদ্ভুত সুন্দর, এত সুন্দর জায়গা আমি দেখি নাই। তো বললো ছবি তুলেছো? আমি বললাম যে না। তো বললো যে কেন, এত সুন্দর জায়গা তুমি ছবি কেন তুলো না? এরপর আমি বললাম যে শেক্সপিয়ারের কথা ছিল এরকম, শেক্সপিয়ার বা কারো, যে পৃথিবীর সকল অনুভূতিকে ধারণ করার বা প্রকাশ করার ক্ষমতা বা সাধ্য শব্দের থাকে না। আমার কাছে মনে হচ্ছে পৃথিবীতে অনেক সৌন্দর্য আছে, যে সৌন্দর্য হৃদয় এবং চোখ দিয়ে সেটাকে উপভোগ করা যায়, সেটা আসলে লিখে বা ছবি তুলে প্রকাশ করা যায় না। লেখকদের সাথে কথা বলার মজাটা কিন্তু এখানে, মানে আমি এত সুন্দর করে কবিতার মতো করে কথা শুনতে পারি। আচ্ছা, এই কথাটা কেন বললাম, তুমি নিজেও এটার সাক্ষী। সেটা হচ্ছে তোমার সঙ্গে আমার যখন প্রথম দেখা হলো, আমি তোমাকে গতকাল কিন্তু বলছিলাম যে টুইন টাওয়ারটা হচ্ছে এরকম একটা জিনিস। আমি কিন্তু তখন দেখিনি টুইন টাওয়ার, আজকে প্রথমে আমি দেখে কতক্ষণ হা করে তাকিয়েছিলাম। মানুষের তৈরি স্থাপত্য এত সুন্দর কিভাবে হয়? তুমি এটা বলছিলে একটু আগে। হ্যাঁ হ্যাঁ বলছিলাম। তো আমার কাছেও মনে হয়েছে যে টুইন টাওয়ারটাকে আমরা যখন ছবিতে দেখেছি বা আমরা যখন ভিডিওতে দেখি, এটা না মনে হয় কি যে কি আর এমন হবে, কিন্তু আমি মানে এমন যদি হতো যে হ্যাঁ আমি অনেক কিছু দেখিনি বলে এটা আমার কাছে এত মুগ্ধতা তৈরি করছে, তা না। আমি কিন্তু ধরো আইফেল টাওয়ার দেখেছি, তোমার কি বলে এটাকে, আমার সবচেয়ে মানে প্রিয় একটা স্থাপত্য হচ্ছে জার্মানির কোলন ডুমো একটা আছে, ওটা প্রায় 600 বছর লেগেছিল তৈরি করতে। আমার প্রিয় শহর প্যারিসের আইফেল টাওয়ার। হ্যাঁ, এরকম আরো অনেক বড় বড় স্থাপত্য আমি দেখেছি। বাট টু বি অনেস্ট, আমি যখন রাতের আলোয় টুইন টাওয়ারটা দেখলাম, মানে আই গট এ গুজবাম্প। আমার কাছে মনে হয়েছে একদিন পর্যন্ত আমি আসলে ছবিতে টুইন টাওয়ার দেখেছি একটা শোপিস হিসেবে। মানে ইজ সাচ আ বিউটিফুল মানে ক্রিয়েশন বাই হিউম্যান। এবং এটা কিন্তু ধরো, এটার আমি কোথাও গেলে আমার একটু পড়তে ভাল লাগে। এটা কিন্তু 1999 সাল থেকে 2004 সাল পর্যন্ত পৃথিবীর সবচেয়ে সর্ববৃহৎ আর কি ভবন ছিল। এটা 88 তলা, এবং এখনো পর্যন্ত এটা সর্ববৃহৎ ভবন আছে, তবে সেটা টুইন টাওয়ার হিসেবে। এবং এটার ডিজাইন করেছে তোমার সম্ভবত সিজার পেল্লি, উনি হচ্ছে আর্জেন্টাইন। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে ধরো, এই যে আমি একটা হচ্ছে যে আমি টুইন টাওয়ার সম্পর্কে এই তথ্যগুলো কিন্তু অন্য কোনো সময় হলে আমার জানার আগ্রহ তৈরি হতো না, কিন্তু এখানে এসে আমি দেখলাম যে এখানে একটা ফলকের মধ্যে লেখা আছে। এখন কি হয়, তুমি যখন এরকম আগ্রহ নিয়ে কোনো একটা কিছু পড়বে আর কোনো একটা কিছু জানতে বাধ্য বলে পড়বে, তখন এই যেটা জানতে বাধ্য বলে পড়বে সেটা মনে থাকবে না, কিন্তু আগ্রহ নিয়ে যখন যেটা পড়বে মনে থাকবে। এই কারণে
তুমি কেন বললে যে ভ্রমণ করতে আমি পছন্দ করি? কারণ ভ্রমণ করলে প্রচন্ড আগ্রহ জাগে তোমার কোনো একটা কিছু জানার। আমি যেহেতু জানতে এবং কৌতূহল পূরণ করতে পছন্দ করি, এই জন্য ভ্রমণ আমার পছন্দ। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, ছোটবেলা থেকে আমি দেখেছি লেখক মানে তারা একটু দরিদ্র হয়, তাদের টাকা থাকে না। আপনি আধুনিক সময়ের লেখক, আপনি শার্ট প্যান্ট পরেন এবং আপনি ভ্রমণ করেন বিদেশে। এই অর্থের উৎস কোথা থেকে? আচ্ছা, সেটা হচ্ছে যে আমাদের এটা আমি ফেসবুকেও দেখেছি, আমার পোস্টের নিচে অনেকে কমেন্ট করেছে যে আগের দিনের লেখকরা ছিল দরিদ্র, তারা নুন আনতে পান্তা ফুরায়। একদম একদম। কিন্তু আপনি ইউরোপ আমেরিকা বিদেশ টিদেশ সিল্লি দিল্লি করে বেড়াচ্ছেন, ঘটনাটা কি? হ্যাঁ, তো এখানে আমার ভাবনাগুলো আমি অনেক সময় বলি যে প্রচলিত প্রতিষ্ঠিত অনেক ভাবনার সঙ্গে আমার সাংঘর্ষিক অবস্থান। সেটার প্রথম কথা হচ্ছে যে বাঙালিদের মধ্যে এক ধরনের ফ্যান্টাসি আছে দারিদ্র নিয়ে। তারা ভাবে যে দারিদ্রই সম্ভবত শিল্পের উৎস, কিন্তু এটা একটা ভুল ধারণা। পৃথিবীর আমি যদি এই মুহূর্তে পৃথিবীর বড় বড় লেখকদের কথা বলি, হারুকি মুরাকামি, পাওলো কোয়েলহো, জেমস প্যাটারসন বা জে.কে রলিংস, তারা বিলিয়ন ডলারের মালিক, ঠিক আছে? কিন্তু তার মানে কি তারা বড় লেখক হয় নাই? তারা বড় লেখক হয়েছে। তার মানে হচ্ছে দারিদ্র হচ্ছে শিল্প সত্তাকে বা লেখকদেরকে মহান করে, এটা সঙ্গে আমি একদমই একমত নই। এবং আমাদের দেশের মানুষের একটা মানে এটা সংকট কিংবা সমস্যা বলবো কিনা, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তারা জানে কম বলে বেশি। খুব জাজমেন্টাল হয়ে যাওয়ার তখনই স্বাভাবিক মনে হয় যখন আমি কম জানবো। এখানেও কিন্তু বলবে এই কথাগুলোই কমেন্টে এসে লিখবে। মানে আমি একটা জিনিস খেয়াল করেছি, যখন আমি অনেক কম জানবো তখন আমি খুব সহজেই কাউকে জাজ করে ফেলতে পারবো বা সিদ্ধান্ত দিতে ফেলতে পারবো। কিন্তু যখন আমি আমার জানাশোনা একটু সমৃদ্ধ হবে তখন আমি খুব সহজে হচ্ছে কারো সম্পর্কে জাজমেন্ট তৈরি করতে যাবো না। আমার মনে হবে যে মানে ওই যে এর কথা আছে না, সক্রেটিসই তো সম্ভবত, যে আমি জানি যে আমি কি জানি না, এটা আমি জানি না, এটা জানাটা খুব জরুরি। এটা যখন সে কেউ জানবে তখন সে বুঝতে পারবে সে কি বলবে কিংবা কেন বলবে কিংবা সে বলাটা কতটা অথেন্টিক। আমি এটা বলতেছি এই কারণে, ওই যে বললাম যে বাংলাদেশে বা বাঙালিদের মধ্যে একটা দারিদ্র নিয়ে ফ্যান্টাসি আছে যে শিল্প সাহিত্যের ক্ষেত্রে মনে হয় দারিদ্র এটাকে মহত্তম করে তোলে, কিন্তু ব্যাপারটা এরকম না। আমি একটু উদাহরণও দিই, যেমন বাংলা ভাষার শ্রেষ্ঠ লেখক বা কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার ছিলেন, তাই তো? এবং তিনি কিন্তু দারিদ্রের মধ্যে বড় হন নাই। তাহলে কি তার কবি সত্তায় সেটার কোনো মানে সেটার কারণে তার কবি সত্তা কোনো কারণে ম্লান হয়নি, বরং তিনি বাঙালির জাতীয় জীবনে এমন কোনো জায়গা নেই যেখানে তাকে খুঁজে পাওয়া যাবে না। তিনি সব জায়গাটা দখল করেছেন। আচ্ছা, এবার আমরা কবি কাজী নজরুল ইসলামকে দারিদ্র দিয়ে একভাবে তার মহত্ব প্রকাশ করতে চাই, কিন্তু এখানেও কিছু ধারণার আছে। তিনি যখন লেখক হিসেবে এতটাই জনপ্রিয় হয়ে গেলেন এবং তিনি কিন্তু প্রচুর অর্থবিত্তের মালিক ছিলেন, তিনি কলকাতা শহরের সবচেয়ে দামি গাড়িটি তার ছিল। হ্যাঁ, এই ইনফরমেশনটা আজকে জানলাম। সবচেয়ে দামি গাড়িটি তার ছিল। শুধু তাই না, আমরা যদি মাইকেল মধুসূদন দত্তের কথা বলি, তিনি আসলে প্রচুর প্রাচুর্যের মধ্যে বড় হয়েছেন, উনি আমার এলাকার প্রচুর প্রাচুর্যের মধ্যে বড় হয়েছেন। তা আমার কাছে মনে হয়েছে যে এই ধারণাগুলো পাল্টাতে হবে। কেন পাল্টাতে হবে এটা আমার কাছে মনে হয় কি, যেই পাঠকরা এই ধরনের জাজমেন্ট করতে চায় তারা শুধু তাদের দায় মুক্তি ঘটানোর জন্য লেখকদেরকে দরিদ্র দেখতে চান। কেন? যেমন মানিক বন্দ্যোপাধ্যায় তার শেষ বয়সে তিনি যখন মারা যান, বলতে গেলে তিনি ওষুধ না পেয়ে চিকিৎসার অভাবে মারা যান, তার টাকাও ছিল না। তার স্ত্রী একজনকে ফোন করতে বলা হয়েছিল, বলতেছিল যে যদি ফোন করার ওই টাকাটুকু থাকতো তাহলে এটি দিয়ে হয়তো মানে ওষুধ কিন্তু না বিষ কিন্তু, এরকম একটা কথা ছিল, আমি স্পষ্ট সঠিক আমার মনে নাই। তার মানে মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসের সর্বকালের সেরা কিংবদন্তিদের মধ্যে একজন। তিনি তার শেষ বয়সে এরকম একটা ভয়ঙ্কর শোচনীয় অবস্থার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে। এটাকে তো গ্লোরিফাই করার কিছু নাই আসলে, কিন্তু আমরা এটাকে গ্লোরিফাই করে তাকে শিল্পী হিসেবে মহৎ করি। তাকে শিল্পী হিসেবে তিনি তার লেখার কারণে, সাহিত্যিক হিসেবে তিনি লেখার কারণেই মহৎ। কিন্তু একটা মানুষ তার জীবদ্দশায় প্রচন্ড রকমের দারিদ্রে, প্রচন্ড রকমের যন্ত্রণায় তিনি তার জীবন কাটিয়ে মৃত্যুবরণ করলেন। কিন্তু তার মৃত্যুর পরে তার ছবিটা নিয়ে, সেই ছবিতে আমরা মালা দেই, তাকে আমরা পূজা করি, তাকে আমরা সম্মান জানাই, তাতে তার কি যায় আসে? তার জীবদ্দশাতে তিনি এটা পেতে পারতেন। তো আমার কাছে মনে হয়েছে যে একজন লেখক হিসেবে আমি আসলে ওই রকম শোচনীয় জীবনযাপন করতে চাই না। আমি চাই আমার লেখা আমার জীবদ্দশায় প্রচুর মানুষ পড়ুক, এবং আমার সেই স্বপ্নটা সত্যি হয়েছে। আমি এই সময় এসে, যে সময় মানুষকে বইয়ের কাছে আনা পৃথিবীর সবচেয়ে দুরূহ কাজ, সেই সময় আমি লেখালেখিকে আমার পূর্ণ পেশা হিসাবে গ্রহণ করেছি, এবং সেটি করতে আমাকে হয়তো আমার লেখক সত্তা আমাকে সক্ষমতা জুগিয়েছে। একইভাবে পাঠকদেরকে আমি স্পর্শ করতে পেরেছি, যে পাঠকরা প্রচুর আমার বই কিনছেন। এবং তুমি যেটি বলছিলে আমাকে যে দেশে বিদেশে, হ্যাঁ, আমাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন তারা আমাকে প্রচুর ভালোবাসেন। এবং আমি এখন পর্যন্ত যতগুলো দেশ ভ্রমণ করেছি, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, মিডল ইস্ট, যতগুলো, আমি মনে হয় 95% ট্যুর করেছি হচ্ছে স্পন্সর্ড, মানে বাই বাঙালি কমিউনিটি আর বিভিন্ন অর্গানাইজেশন। আমি এবার আমেরিকায় গেলাম, এটা নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল বইমেলার ইতিহাসের 25 বছর ইতিহাসের সর্বকনিষ্ঠ উদ্বোধক ছিলাম আমি।
25 বছর ইতিহাসের এবছরও প্রায় 4টা দেশের উদ্বোধনী অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। একটা ইউএস সহ। হ্যাঁ, এবার সামনের বছরে যাচ্ছি এবং ইউএসএরও আরো 8টা স্টেটে একাধিক বইমেলা আমি উদ্বোধন করেছি। ভার্জিনিয়াতে, ফ্লোরিডা বইমেলার যাওয়ার কথা ছিল, সেটা আমি যেতে পারিনি আমার অন্য একটা প্রোগ্রামের কারণে। তারপরে ফিলাডেলফিয়া বইমেলা, অস্টিন বইমেলা। সো আমার কাছে মনে হচ্ছে এবং এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি মানে এটা আমার লেখক সত্তার কারণে আমি যেতে পেরেছি। তো সেটাকে আমার হচ্ছে মনে হচ্ছে যে লেখকদেরকে যদি পাঠকরা প্রচুর ভালোবাসেন, তারা শুধু লেখকদের দারিদ্র্যকে মহত্তম হিসাবে স্বীকৃতি দিতে পছন্দ না করে তার বই কিনে পড়েন, তাহলে লেখকদেরকে আসলে দারিদ্র দিয়ে নিজের থেকে মহৎ হিসেবে প্রমাণ করার দরকার পড়বে না। আপনি তো পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছেন, কোনো অভিজ্ঞতার কথা মনে পড়ে যেটা একটু অন্যরকম ছিল, একটু ইউনিক ছিল? একবার যেটা হয়েছে যে আমি সম্ভবত হংকং এয়ারপোর্ট অথবা দুবাই এয়ারপোর্ট, আমার প্রায় 8 ঘন্টা ট্রানজিট ছিল। সিঙ্গাপুর এয়ারপোর্ট খুব সুন্দর, চাঙ্গি এয়ারপোর্ট, এটা এয়ারপোর্ট 8-10 ঘন্টা এটা ঘুরে ঘুরেই দেখা যায়। আমরা কিন্তু আসার পথও পেলাম। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট আমার ধারণা এটা। খুব সুন্দর। তো এখন ওই এয়ারপোর্টে এই 8 ঘন্টা 9 ঘন্টা থাকার পরে আমার সঙ্গে আমার ফ্যামিলি হচ্ছে, আমরা তো খুব মজা টজা করে হচ্ছে। একটা সময় গিয়ে মজা করতে করতে ক্লান্ত হয়ে গেছি, কারণ 8 ঘন্টা 9 ঘন্টা কতক্ষণ পাওয়া যায়। আমার বাচ্চাটা ছিল, তো আমরা 9 ঘন্টা পরে যখন আমরা আমাদের মানে কাঙ্ক্ষিত বা নির্দিষ্ট যেই গেটে আসলাম, টার্মিনাল 1 ছিল সম্ভবত, তো অনেক 3টা টার্মিনাল, তো টার্মিনাল 1-এ আসি আমরা, এখন গেট দিয়ে ঢুকবো। সেই মুহূর্তে হঠাৎ করে আবিষ্কার করলাম যে আমার পাসপোর্ট নেই। পাসপোর্ট ছাড়া একটা মানুষ? হ্যাঁ, আমার পাসপোর্ট নেই। ট্রানজিটের পাসপোর্ট নাই, তার মানে বাংলাদেশ থেকে আসার সময় ছিল? আসার সময় ছিল, হ্যাঁ আসার সময় ছিল। কিন্তু ওইখানে এসে আমরা তো অনেক জায়গায় বসেছি 8-9 ঘন্টা। ওই বললাম ওটা অনেক টুরিস্ট স্পটের মতো এয়ারপোর্টটা, চাঙ্গি এয়ারপোর্ট। এত জায়গায় গিয়েছি, এত জায়গায় বসেছি, এত কিছু দেখেছি। ওই ব্যাগটা যেটার মধ্যে আমার পাসপোর্ট ছিল সেটা আসলে কোথায় জানি না। এদিকে তো 40 মিনিটস আছে, 40 মিনিটের মধ্যে আমার মানে বোর্ডিং করতে হবে। আমি কি করবো? এদিকে ওরা দুজন কিন্তু ভেতরে ঢুকে গেছে, আমার নোরা আর ভাবি। হ্যাঁ, আমি ইয়ে নিয়ে আসবো, তোদের পরে আসবো, তোরা ঢুকে গেছে। কাছের এই পাশে আমি, ওই পাশে ওরা। এখন ওদের সঙ্গে আমি কথাও বলতে পারতেছি না, কথা শোনা যাচ্ছে না, রাইট? এখন আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আর এয়ারপোর্টে নেটওয়ার্ক ভালো থাকে না। আমি বোঝানোর চেষ্টা করতেছি, ওদের ফোন আবার আমার কাছে। পরে কিভাবে ম্যানেজ হলো? আচ্ছা, পরে হচ্ছে চিন্তা করলাম যে কোথায় আছে। তখন মনে হলো যে আমরা 3rd টার্মিনালে হচ্ছে একটা জায়গায় আমরা বসে মানে লাঞ্চ করেছিলাম। ওখানে আমরা অনেকক্ষণ ছিলাম। তো ওইখানে হচ্ছে আমি যে ব্যাগটা, সেই ব্যাগটা আমাদের অনেকগুলো বেঞ্চি ছিল, তো একটা বেঞ্চি, যে বেঞ্চিটার এই অংশটা উঁচু ছিল, পেছন থেকে বসলে এই অংশটা দেখা যায়। ওইখানে সম্ভবত আমি ফোনে চার্জ লাগাইছিলাম, তো আমরা যখন উঠছি তখন হয়তো ও ফোনটা নিয়ে আসছে, পাসপোর্টটা ব্যাগটা এখানে আছে, সেটা আরো 5-6 ঘন্টা আগের কথা। পরে ওটা আছে কিনা আবার সেটাও তো একটা কথা। 5-6 ঘন্টা এখানে কি কথা, একটা ব্যাগ কখন আগে চুপ করে আছে। তো তারপরে আমি কি করবো, আমি সেই 2টা ট্রেন চেঞ্জ করে এয়ারপোর্টের মধ্যে ট্রেনগুলো আছে ওই ট্রেনে গেলাম, গিয়ে দেখলাম যে আমার ব্যাগটা ঠিক ওইখানে ওইভাবে পড়ে আছে। মাই গুডনেস, মনে হচ্ছে যে আমার ঘরে প্রাণ ফিরে আসলো। এবং হ্যাঁ, তখন আমার মিসকে আমি বললাম, ও বললো যে না, আসলে এয়ারপোর্টে তো মনে হচ্ছে যে এয়ারপোর্টে সবাই নিজেকে নিয়ে টেনশনে থাকে, আর ব্যাগটা আছে মানে কেউ না কেউ আসে কাছে, সে হয়তো এখানে আছে, সে কে নেবে, যাই হোক। তো এটা হচ্ছে একটা মানে একটা পাওয়ার পজিটিভ একটা ব্যাপার ছিল, জ্বর ছাড়লো আর কি। এটা ছিল একটা এক্সপেরিয়েন্স। বাবা, বাংলাদেশের মানুষ কিন্তু এখন ঘুরতে বেশ পছন্দ করে, আগের চেয়ে এখন বেড়েছে এই মাত্রাটা। সেই জায়গা থেকে আমাদের পাসপোর্টের জটিলতা আরো বেড়েছে। এখন আমরা চাইলেই মানে সব কান্ট্রির ভিসা পাচ্ছি না, আমরা চাইলেই কিন্তু খুব সহজে ইমিগ্রেশন পার হতে পারি না। আমি যদি মালয়েশিয়ার কথা বলি, মালয়েশিয়ার ইমিগ্রেশনের লাইন ছিল বড়, ইমিগ্রেশন পার হতে আমার সময় লেগেছে 3 মিনিট, মানে অফিসারের সামনে। অথচ বাংলাদেশে আমার ইমিগ্রেশন পার করতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে, মানে এই অফিসারের সামনে, অন্য টেবিলে, এই টেবিলে, নানান ধরনের জটিলতা তৈরি করা হয়। এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা কি, আসলে কেন এরকম কনফিউশন? আমার কাছে প্রথমত মনে হয় যে আমাদের যে বিমানবন্দরের যে লোকবল বা সিস্টেম, সেটা আসলে আমাদের যে পরিমাণ মানুষ দেশ থেকে দেশের বাইরে যায় কিংবা দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে, সেটার তুলনায় অপ্রতুল। এটা একটা ব্যাপার হতে পারে, মানে ব্যবস্থাপনার জায়গাটায় আরো বেশি ফোকাস করতে পারে এইটা। আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের মানুষ বিদেশে ভ্রমণ, যেমন তুমি আমাকে যে প্রশ্নটা করলে যে বিদেশে ভ্রমণ করে বেড়ায় কেউ, এই ভাবনাটা যদি কেউ শোনে তাহলে সে ভাবে সে হয়তো অনেক বড় লোক, অনেক ধনী। না, এরকম না। দেশের বাইরে যে ঘুরতে খুব বেশি টাকা লাগে তা না, এটা জানতে হয় সিস্টেমটা আসলে, যে কিভাবে
তুমি ট্রাভেল প্ল্যানটা করবা, কিভাবে ভিসা প্রসেসিংটা করবা, কোন কোন দেশে যাচ্ছো, কোথায় যাচ্ছ, কোথায় তোমার জন্য খুব কনভিনিয়েন্ট খরচের মধ্যে গিয়ে তুমি সেখানে করতে পারবে, এই বিষয়গুলো তোমার জানাটা খুব জরুরি। এই কারণে হচ্ছে আমাদের কাছে মনে হয় যেমন আমি বলি, তুমি নিজে চিন্তা করো, তুমি কক্সবাজারে যে টাকায় ভ্রমণ দেখলাম এই কথাটা আপনাকে বলতাম। আমি টাকায় কিন্তু অনেক দেশে ঘুরে আসতে সত্যি পারো। আমি 2 থেকে 3 রাত যদি কক্সবাজার যাই, সেখানে একটা ভালো রিসোর্টে বা ভালো একটা হোটেলে যদি থাকি, সেখানকার খাবার খাই, আমার যাতায়াত, প্লেন ফেয়ার সব থেকে শুরু করে আমার যে টাকাটা যায়, আমি প্রায় 5 থেকে 6 দিন এই টাকাটা দিয়ে নেপাল ঘুরে আসি। দ্যাটস মাই পয়েন্ট। হ্যাঁ, না এখন আমি সেটার মানে এই না যে আমি মানুষকে যে দেশের টুরিস্ট স্পটগুলো হচ্ছে না কিন্তু আমরা ওকে বিমুখ করার তাদেরকে যে আমরা নিরস্ত করতে চাচ্ছি, ব্যাপারটা এরকম না। কিন্তু আমি বলছি এটা যে আসলে যারা দেশের বিভিন্ন টুরিস্ট স্পটগুলো ঘুরেছেন, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। এবং আমরা খুব করে চাই যে আমাদের পর্যটন যে দর্শক জায়গাগুলো স্থানগুলো আছে সেগুলোতে প্রচুর পর্যটকরা আসুক, শুধু দেশের পর্যটকরা না, বিদেশের পর্যটকরাই আসুক। কিন্তু সেটার জন্য আসলে আমি পৃথিবীর এই যে ধরো কালকে আমরা কোথায় গেলাম, মেলাকা গেলাম, তাই তো? মালাকা, রাইট। মালাকা গেলাম, যাওয়ার পরে কিন্তু আমরা অনেক সময় বলছিলাম যে এর চেয়ে সুন্দর জায়গা আমাদের দেশেও আছে, আচ্ছা, তো কিন্তু হ্যাঁ, আপনি এটা বলেছেন। ফ্রেন্ডলি হচ্ছে আমরা আসলে করতে পারি না। কেন? আমাদের জায়গাগুলো ক্লিন না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেফ না। এই ধরো কোথাও গেলে ছিনতাই হওয়ার মানে সম্ভাবনা থাকে। টেনশন থাকে। এখন এই জায়গাগুলো যদি এনশিওর করা না যায়, তাহলে তো একটা দেশের, এবং দেখো পৃথিবীর সকল দেশের অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা আহরণের বা উপার্জনের উৎস হচ্ছে গিয়ে ট্যুরিজম। সো আমাদের যা দেশে এত সুন্দর সুন্দর জায়গা সত্ত্বেও আমরা সেটাকে আসলে কখনো প্রপার ইউজ করতে পারি না। ইউজ করতে পারি না। তো আমার কাছে মনে হয় একটা জিনিস হতে পারে যে আমরা তো এখানে এলাম ফিউশন হলিডেজের মানে বদলতে ওরা আমাদের টুরটা স্মুথ আমার কাছে করেছে। মনে হচ্ছে এই ধরনের এজেন্সিগুলো ফিউশন হলিডেজ হচ্ছে খুব ভালো একটা গাইড হতে পারে। কেউ Right. যখন যাবে তাদের ট্যুর প্ল্যান করে দেওয়া, ভিসা প্রসেসিং করে দেওয়া, Right. টিকেটিং করে দেওয়া, ওইখানে থাকার ব্যবস্থা করে দেওয়া। আমার কাছে এটা কেন মনে হয় যে আমি নিজেও আসলে যখন এই প্রসেসগুলো করতে যাই, আমার নিজের কাছে এক ধরনের মানে হজবরল লাগে। এখন হজবরল হয়ে যায় পুরো ব্যাপারটা। ভিসা কিভাবে করব, কি কি পেপারস লাগবে। দেশের মধ্যেও কিন্তু ওরা এই প্ল্যানটা করে। দেশের মধ্যেও কিন্তু ট্যুর করাটা এখন সবার জন্য না, এটা যে আমি সবাই পারবে না আমার টিকিটটা ঠিক মতো কাটতে, সবাই পারে না ভিসাটা প্রপারলি বা হোটেলটা বুকিং, কোন হোটেলটা আসলে আমার বাজেটের মধ্যে ভালো হবে, সেটার জন্য এজেন্সিগুলো এখন খুব একটা ভালো মাধ্যম, তবে ভালো এজেন্সি। ঠিকই বলেছেন। ধরো আমরা যে নেপাল যাই বা যেসব দেশগুলো আমরা ভ্রমণ করি, ঠিক এত অল্প টাকার যেই মানে হোটেল এত চিপ, safely- খাবার দাবার এত হ্যাঁ সেফলি এটা করা যায় এবং গিয়ে খুব ওই ভাইবটাও পাওয়া যায় যে হ্যাঁ আমি একটা ছুটি কাটাইতে আসছি। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে এই ব্যাপারগুলো কোথায় যেন একটা Missing. মিসম্যানেজমেন্ট রয়েছে, যে কারণে হয়তো অনেকে কমফোর্ট ফিল করে না। তো এটা আসলে আমাদের দেশে যারা আছেন তাদের দিকটা মনোযোগী হওয়া উচিত, এবং একই সঙ্গে এজেন্সিগুলো হয়তো অনেক ভালো ভূমিকা রাখতে পারে। তারা আরো প্রপার গাইড লাইনটা দিতে Right. পারে যারা টুরিস্ট হিসাবে যাবে বিভিন্ন জায়গায়। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, মানুষ ঘুরতে এখন বাংলাদেশে প্রচুর পছন্দ করে। আমরা যেহেতু হলিডে গুলোতে যেমন কক্সবাজারে 3 দিনে পার একটা জায়গা কারণ আমাদের একটাই টুরিস্ট স্পট আসলে সব কক্সবাজার হ্যাঁ। একটু সহজ যাওয়ার জন্য। আমরা না সত্যি এক্সপেক্ট করি যে এই জায়গাগুলো আরো একটু ভালোভাবে ম্যানেজমেন্টটা হবে, আর একটু প্রপার স্মুথ হবে আমাদের জন্য, খরচটা একটু যাতে কমে, মানে ভ্রমণ করাটা যাতে লাক্সারি না হয়ে যায় ভাইয়া, এটা কিন্তু আমার কাছে খুব মনে হয়। এবং তুমি দেখো আমাদের ঢাকা শহরেই শুক্রবার শনিবার বিকেলে দেখবা এই যে ক্রিসেন্ট লেক মানে জিয়া উদ্যান যেটাকে বলি সেটা আছে, শাহাবুদ্দিন আমার পার্ক। শাহাবুদ্দিন পার্ক। আমার বাসার কাছে একটা বড় রাস্তা আছে, মানে ওখানে কি অনেক স্ট্রিট ফুড পাওয়া যায় এখন? হ্যাঁ রাইট, আমি গিয়েছি ওখানে। জাস্ট চিন্তা করো যে একটা জাস্ট রাস্তা একটু চওড়া, একটু চওড়া। এটা এখন হয়ে গেছে মানুষের বিনোদনের একটা কেন্দ্র। কারণ বিনোদনের কেন্দ্র নাই, বাংলাদেশি মানুষ কিন্তু নানা কারণেই প্রচন্ড স্ট্রেসফুল থাকে, তাদের অফিস ট্রাফিক জ্যাম, তো তারা কিন্তু চায় একটু বুক ভরে শ্বাস ফেলতে, রিক্রিয়েশন করতে, কিন্তু সেই জায়গাটা তো নাই। সো ওই জন্য আমার কাছে মনে হয় যে আমাদের দেশের মানুষ ট্যুরিজমের প্রতি খুবই আগ্রহী, মানে তারা হচ্ছে ভ্রমণ করতে চায়, কিন্তু হয়তো তারা প্রপার প্ল্যানিংটা করতে। দেখেন, আমি যখন পোখারাতে গেলাম এবারে, পোখারাতে আমি প্রায় 10 দিন মতো ছিলাম। ওখানে আমি দেখলাম অনেক ইউরোপিয়ানরা আসছিল, যে ওরা আসলো 1 সপ্তাহের জন্য, আসার পরে অলমোস্ট 3 মান্থস 2 মান্থস, কেউ কেউ 1 মান্থের জন্য রয়ে গেছে, কারণ বলছে এটা থাকার জন্য এত সুন্দর, ওয়েদার ভালো, আমার এখানে খরচ অনেক কম, এই কারণে আমরা থেকে গিয়েছি। সুতরাং ভ্রমণটা ওনারা কিভাবে করে, 3 মাস কাজ করছে, বাকি 3 মাস কিন্তু ওনারা হোম অফিস করছে বা রিক্রিয়েশন, আমার সেলফ গ্রোথটা হচ্ছে, তারপরে আমি আবারও আমার সিটিতে ফিরে আরো বেশি করে কাজ করবো, আরো বেশি করে টাকা ইনকাম করব। আমাদের দেশে যেটা হয়ে গেছে লাক্সারি, যে জিনিসটা আসলে আমাদের মেন্টাল হেলথ, আমাদের ফিজিক্যাল হেলথ সবকিছুর জন্যই খারাপ। সো এটা যদি আরো স্মুথ হয়, আমার মনে হয় মানুষ রেগুলার বেসিসে ভ্রমণ করতে পারবে, এবং ভ্রমণ করে তাদের এই যে গ্রোথ গুলো, এটা নিয়ে ওরা আরো কাজ করতে পারবে, ক্রাইম কমবে ভাইয়া। হ্যাঁ, এটা কি আমি বলবো সেটা হচ্ছে যে
আমরা ধরো তুমি যখন দেশের বাইরে যাচ্ছ তুমি কিন্তু একটা ডিফারেন্ট কালচারের সঙ্গে পরিচিত হচ্ছে। হচ্ছে, তোমার দৃষ্টিভঙ্গি তোমার চিন্তার জগৎ কিন্তু অনেক উন্নত হচ্ছে। তো যখন তুমি অনেক বেশি জানবে, অনেক কিছুকে তুমি এক্সপিরিয়েন্স করবে, রাইট। তখন তুমি যখন আবার ফিরে যাবে তুমি তখন নিজের চেনা জগৎটাকে নতুন করে আবিষ্কার করবে। তো আমার কাছে মনে হয় যে এই কারণেই সব সময় ধরো বিশ্ববিখ্যাত অনেক লেখকরাও বলেছেন যে প্রচুর তুমি কি বলে এটাকে ভ্রমণ করো, কারণ ভ্রমণ করলে কি হয় তোমার মনের যেই বিস্তৃতি সেটা হচ্ছে বাড়ে, এবং এটা আমাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো যে শুধু এটা ব্যক্তিগত পরিসরের সম্পর্ক না, এটা একটা দেশের রাজনৈতিক থেকে শুরু করে পারিবারিক সামাজিক সম্পর্ক বা পরস্পরের প্রতি পরস্পরের আচরণের ধরনের ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলে। এটা আমার মনে হয়। রাইট। আমি ধরো যখন বলতেছি যে ধরো আমি যখন ইউরোপ গিয়েছি, আমি হয়তো সেখানে মানুষের সঙ্গে যে কমিউনিকেশন, তারা একটা মানুষের কোন জিনিসটাকে হচ্ছে গুরুত্ব দেয়, কোন জিনিসটাকে ইগনোর করতে হবে। কেউ একজন হয়তো ফোন স্ক্রল করতেছে, বাসে কেউ যেন ফোন স্ক্রল, তুমি ধরো বাসে ফোন স্ক্রল করছো, দেখো যে পেছন থেকে একজন বকের মতো তার জিরাফের মতো দিকে প্রাইভেসি নাই। তুমি কি করতেছো? হ্যাঁ, ওখানে তুমি কি করতে চাচ্ছ, প্রত্যেকেই তার ওই ব্যক্তিগত স্বাধীনতাটাকে, ব্যক্তিগত মানে প্রাইভেসি যেটাকে আমি বলি, সেটার প্রতি তারা এতটাই মানে আগ্রহী। মানে বিদেশে তো অনেক শ্রদ্ধাশীল যে ওরা হচ্ছে ইন্টারফেয়ারই করবে না যে তুমি কি পড়ছো, তুমি কি খাচ্ছো, তুমি কোথায় যাচ্ছ। আবার অন্যদিকে ধরো তুমি একটা, যেমন ইউরোপে সাধারণত ইংরেজি ভাষাটা খুব ব্যবহার হয় না, ধরো সব জায়গায় হচ্ছে ওদের হয় ডাচ, জার্মান অথবা ফ্রেঞ্চ আর কি। ইভেন ধরো অনেক ইন্টারন্যাশনাল তোমার স্টেশনগুলোতে, ট্রেন স্টেশনগুলোতে ইংরেজি মানে বলতে গেলে নাই, খুব কষ্ট হয়ে যায়। জন্য তুমি একজনের কাছে জিজ্ঞেস করবে যে তোমার ভাঙা ভাঙা ইংরেজিতে, বা সে যদি ভাঙা ভাঙা ইংরেজিতে জানে বা আমি যদি কমও জানি, সে অ্যাটলিস্ট বুঝতেছে, বা সে না বুঝলে সে আরেকজনকে তোমাকে বলবে, এবং সে তোমাকে এত সুন্দর করে গাইড করবে যে তুমি এটা এইভাবে জাজ করবে না আমাকে যে আমি ইংলিশ কম জানি। জাজ করার জন্য না, আমি বলতেছি এই যে কোঅপারেটিভ একটা মানসিকতা, হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। এখন আমি এটা কেন বলছি, ধরো কয়েকদিন আগে আমি দেখলাম যে তোমার সম্ভবত কুষ্টিয়া বা কোথাও ইরানি এক দম্পতি, বা রাজশাহীতে, আমি যদি ভুল না করি রংপুর বা এরকম কোন একটা জায়গায় পত্রিকায় পড়লাম, ইরানি এক দম্পতি তারা আসছে একটা অ্যাডভেঞ্চার করতে, যে আমাদের দেশে তারা ঘুরে বেড়াবে। আমি কোনোভাবেই আমার দেশের মানুষকে হেয় করছি না, কারণ আমি কিন্তু এই দেশেই বিলং, না আমরা বেটারমেন্ট চাই বলে আমি এটা নিয়ে বিলং করি। আমি বলতেছি যে এটা এই কারণে বলতেছি যে ধরো তুমি যখন একটা দেশে যখন গিয়ে দেখবে যে সেই দেশের একজন অপরিচিত মানুষ, তুমি একটা বিপদে পড়লে সে তোমাকে এইভাবে হেল্প করছে, কোঅপারেট করতেছে, তখন এটাই ওই যে আমি যেটা বললাম যে কেন বড় বড় মানুষ হচ্ছে মানুষকে ভ্রমণ করতে বলেছে, কারণ তারা দেখেছে যে এটা মানুষের মানসিক চিন্তার জগৎটা হচ্ছে সমৃদ্ধ হয়। তো আমি এটা বললাম এই কারণে, যখন তুমি দেখবে যে একটা অপরিচিত মানুষ তোমাকে এত সুন্দর করে হেল্প করতেছে, এটা অবচেতন ভাবে তোমার মধ্যে মনে হবে যে আমার যখন কোনো একটা বিদেশি মানুষ আসবে, সে যদি কোনো একটা সমস্যায় পড়ে তাকে আমি হেল্প করবো। আমি এটা বললাম এই কারণে, আমি তখন দেখলাম যে এক মানে ইরানের এক কাপল, তারা হচ্ছে আমাদের দেশের রংপুরে, আমি পত্রিকা দেখলাম, ঘুরতে গিয়েছে, প্রথম আলোতে নিউজটা এসেছিল। তো তারা একটু, যেহেতু তারা দেশে অন্যান্য দেশে ঘুরেছে, তারা হচ্ছে গুগল ম্যাপ দেখে দেখে অপরিচিত জায়গায় গিয়েছে, তো তারা একটা গাড়িতে করে এরকম গিয়েছে একটা গ্রামের মধ্যে ঢুকে গেছে, গুগল ম্যাপ তাদেরকে প্রপারলি ডিরেক্ট করতে পারে নাই। ওইখানে গিয়ে তখন তারা খুঁজে পাচ্ছে না, ওইখানে গ্রামবাসী কয়েকজনকে জিজ্ঞেস করলো, তারা প্রপার তো করেনি। এখন এমন এমন ইনসিডেন্ট ঘটছে যেটা আর বলতে চাই না আমি, না আমার কাছে এটা মনে হয়েছে যে আমাদের দেশে যখন টুরিস্টরা আসবে, একটা টুরিস্ট স্পট হিসেবে আমরা যখন সেই জায়গাটাকে অন্যদের জন্য সেভ করতে পারবো, তখন কিন্তু আমাদের এই টুরিজমটা হচ্ছে অনেক মানে ডেভেলপ করবে, এবং সেটা আমাদের সার্বিকভাবে অর্থনীতিতেও অনেক ভালো কন্ট্রিবিউশন করবে। দেশ হিসাবে আমাদের একটা গুডউইল তৈরি করবে অন্যান্য জায়গায়। তো আমি এটাই বলতেছি যে এই কারণে আসলে আমাদের মানে ট্যুরিজম বা অন্যান্য জায়গা, সেটা শুধু আমাদের দেশের বাইরে ঘুরতে হবে এমন না, একটা দেশের একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলের মানুষের মধ্যে তো অনেক ধরনের ভেরিয়েশন আছে। কিন্তু একদম বই পড়া যেমন হচ্ছে মানুষকে সমৃদ্ধ করে, দেশ ঘোরাটাও মানুষকে সমৃদ্ধ করে, এটা আমার কাছে মনে হয়। প্রত্যেকটা মানুষেরই কিন্তু ব্যক্তিগত জীবনের আলাদা একটা দিক আছে। যেমন আমি হয়তো আপনাকে অন্যান্য ভক্তদের চেয়ে একটু বেশি চিনি, যার কারণে আমি অন্যান্য আরো কিছু বিষয় জানি। ভাবির সাথে যখন কথা হচ্ছিল উনি বলছিলেন যে একই বাসায় থেকেও অনেক সময় আপনি কোথায় আছেন সেটা উনি জানেন না, কি করছি সেটা জানেন না। এরকম কেন আসলে ব্যক্তিগত জীবনে কি সাদাত হোসেন এরকম, নাকি শুধু লেখক হওয়ার কারণে এরকমটা? আমার মনে হয় যে আমাদের দেশের কনটেক্সটে লেখক হওয়াটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। একটা হচ্ছে যে আমাদের দেশের যে খানিকাকে আমি আমাদের শুরুতে বলছিলাম যে আমাদের দেশের সাধারণ মানুষের একটা বড় অংশ ভাবেন যে লেখকরা হবে প্রচন্ড দারিদ্র, হ্যাঁ, আবার কেউ কেউ ভাবেন যে
লেখকরা হচ্ছে কেন লেখালেখিকে ফুল টাইম প্রফেশন হিসেবে নেন না, কিন্তু তারা একটু ভাববেন না যে তারা তো আসলে বই কেনেন। এখন যদি পাঠ্য বই না কিনে তাহলে তিনি সে লেখাকে কিভাবে ফুল টাইম প্রফেশন হিসেবে নেবে? আবার তারা এটাও হয়তো ভাবে যে লেখক চাকরি করে লিখবে, চাকরি করে লিখে সে আসলে কতটা ভালো লেখা উপহার দিতে পারবে। কারণ সকালে 2 ঘন্টা জ্যামে, 2 ঘন্টা রাত ফিরবে, বসের ঝাড়ি খাবে, বাসায় লেখকের তো একটা নিরবিচ্ছিন্ন মনোযোগের ব্যাপার থেকে। তো আমি সেই সৌভাগ্যবান মানুষের একজন যে লেখালেখিকে প্রফেশন হিসেবে নিতে পেরেছি। এখন লেখালেখিটা না ধ্যানের মতো একটা ব্যাপার, ধ্যানমগ্নতার একটা ব্যাপার। লেখালেখি করে কি এরকম বিদেশ ভ্রমণ করা সম্ভব আসলে? আমার মনে হয় যে এই প্রশ্নটা কেন করছে আপনি জানেন? হ্যাঁ না, আমি বললাম যে বাংলাদেশে ধরো এই মুহূর্তে প্রায় 20 কোটি মানুষ। যদি ধরো 1% মানুষ বই কেনে বই মেলায়, তাহলে 20 লক্ষ মানুষের বই কেনা সম্ভব। তো বাংলাদেশে অবশ্যই সম্ভব, কিন্তু মানুষ তো বই কেনে না। এখন ওই যে বললাম যে আমি সেই সৌভাগ্যবানদের একজন যার লেখা প্রচুর মানুষ পড়ছেন, সেই কারণে হয়তো আমার জন্য সেটা অ্যাচিভেবল না। আমি তোমাকে যেটা বলছিলাম যে যেহেতু লেখালেখিটা ধ্যানমগ্নতার ব্যাপার, আমাকে আসলে লেখার সময়টাই পুরো মেডিটেশনের মতো একটা জায়গায় চলে যেত। আমি বছরে 5, 6, 7 মাস হচ্ছে আমার রুম থেকে বের গর্তজীবী একদম, আমি রুমের মধ্যে সবকিছু রুমে খাবার দাবার সব। এবং আমার স্ত্রী, আমার ভাই বোন বা আমার সবাই হচ্ছে পরিবারের সদস্যরা এই জায়গাটা আমাকে সাপোর্টটা দেয়। তারা আমাকে কখনো আমার ডিস্টারবেন্স হবে এরকম কখনো করে না। তো নুসরাত তোমাকে যে কথাটা বলেছে যে ও জানে না আমি কি করি না করি, যখন ও বাসায় থাকে আমি একই বাসায় থাকি, এটার কারণটা হচ্ছে যে আমি তো রুম বন্ধ করে আসলে লিখি, এবং আমার লেখার ব্যাপারটা হচ্ছে বেশিরভাগ সময় সারা রাত জেগে আমি লিখি। তো সারা রাতে যখন লিখি স্বভাবতই আমাকে ঘুমাতে হয় সারাদিন। সেই কারণে ওরা আসলে আমি যতক্ষণ না পর্যন্ত রুম থেকে বের হই ততক্ষণ পর্যন্ত ওরা আসলে আমাকে ডিস্টার্ব করে। আমার ফোন ওই সময় বন্ধ থাকে। সেই কারণে পৃথিবী ঘরের মধ্যে থেকে আমি আসলে পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটা মানুষ, কারণ আমাকে লিখতে হবে, না লিখলে আমি খাবো কি? এটা তোমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। একইভাবে আমার মনে হয় যে আমি আমার লেখার সঙ্গে কম্প্রোমাইজ করতে চাই না, আমি শ্রেষ্ঠ লেখাটাই পাঠককে দিতে চাই। সেই জন্য আমাকে নিরবিচ্ছিন্ন মনোযোগটা আসলে ধরে রাখতে হয়, আসলে ধ্যানমগ্ন ঋষির মতো তপস্যা করতে হয়। এটা হচ্ছে একটা কারণ। না, ভালো বলেছেন। আপনার বেড়ে ওঠা নিয়ে অনেকে হয়তো এর আগে প্রশ্ন করেছে, অনেকেই হয়তো জানে। খুব সাবলীলভাবে একটা কথা বলছিলেন গাড়িতে গতকাল মালাক্কা যাওয়ার পথে, একটা লং ড্রাইভ ছিল আমাদের, যে আমি খুব দরিদ্র পরিবারের সন্তান, যেখানে আমরা ক্লাস স্ট্যান্ডার্ড নিয়ে খুব বেশি ব্যস্ত, কে কার চেয়ে বেশি দামি ব্যাগ বা জুতো পরতে পারে, কে কার চেয়ে বেশি দামি বাসায় থাকে, এই নিয়ে আসলে একটা যুদ্ধ চলে। সেখানে আপনি খুব সাবলীলভাবে বলছেন যে আমি খুব দরিদ্র পরিবারের সন্তান, কিন্তু আমি এই পর্যায়ে এসেছি, নিজেকে এনেছি। দরিদ্র পরিবার বলতে কি, আমাদের একটা সময় আমার জন্ম তো আমার বয়স প্রায় 40, রাইট? তো একটা সময় কি বাংলাদেশের গ্রামগুলো মানে আসলে এটাকে আলাদাভাবে দারিদ্র্য হিসেবে ডিফাইন করা যায় না, এটাই ছিল একটা স্বাভাবিক। আমরা যে লাইফস্টাইলটা, কালকে আজাদের সময় কথা হচ্ছিল আমার বন্ধু যে এই ফিশন হলিডের সময়, ও বলছিল যে ওর চাইল্ডহুড এবং আমার চাইল্ডহুড অলমোস্ট সেম। মানে আমরা যে ধরনের রিয়েলিটির মধ্যে দিয়ে বড় হয়েছি, মানে আমরা একটা কৃষি প্রধান সমাজে বড় হয়েছি। তো কৃষি প্রধান সমাজে বড় হওয়ার কারণে কি আমাদের বাবা মায়ের হাতে হচ্ছে লিকুইড মানিটা ছিল না। আমাদের হয়তো ক্ষেত থেকে ফসল উঠতো, ওই ফসলের উপর নির্ভর করে চলতে হতো। সো এখনকার পার্সপেক্টিভে ওটাকে হয়তো বলা যায় যে দারিদ্র, কিন্তু ওই সময় এটা ছিল একটা স্বাভাবিক সিনারিও। অলমোস্ট আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষের আমাদের সারা জীবনে আমরা সারা বছর আমরা একটা শার্ট পাইতাম ঈদের সময়। হ্যাঁ, ঈদের সময়, এবং সেটা ওই যে পলিস্টার শার্ট। আজাদ আমি শেয়ার করতেছিলাম যে পড়তে পড়তে এদিক দিয়ে কুচকাইতে এই পর্যন্ত উঠে যেত। আজকে এই প্রোগ্রাম যারা দেখছে, আমাদের বয়সী বা আমাদের যে সিনিয়র যারা, তারা অনেকের এসে রিলেট করতে পারবেন যে দিস ওয়াজ দ্য সেম থিং। আমাদের এই যে শার্টের বেশিরভাগ মানুষের পকেট অর্ধেকটা ছিঁড়ে থাকতো, এরকম হয়ে থাকতো। এখন দেখা গেলো সাদা শার্টের পকেট আমার মা লাল বা নীল সুতা দিয়ে হচ্ছে সেলাই করে দিচ্ছে, চকচক করে চোখে লাগতো। বা বোতাম খুব হাসতে হাসতে বলছি, তখন কি খারাপ লাগতো? না, তখন খারাপ লাগতো, সবাই তো একই রকম ছিল, আমার বন্ধুরাও একই রকম ছিল। এটা আমরা আলাদা করে কিছু আমাদের মনে হইতো না। হ্যাঁ, তারপরে শার্টের বোতাম দেখা যাচ্ছে নীল শার্টে সাদা বোতাম বা কালো বোতাম, 2টা 4টা বোতাম 3 রঙের, হ্যাঁ এরকম। সো এগুলো আমাদের কাছে খুবই ফান, মজা ছিল। হ্যাঁ, তো আমি একটা জিনিস ফিল করি কি, যে দারিদ্র আসলে ওই দারিদ্র না যে আমরা আসলে আর্থিক বা সামাজিকভাবে কতটা দরিদ্র ছিলাম। দারিদ্র বা দরিদ্রতা মূলত হচ্ছে মানুষ। আমাদের আসলে মূল সংকটের জায়গাটা হচ্ছে আমাদের মানে মেন্টাল পোভার্টি, বা ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে ওই সাদাত কি জানতো যে 2015-তে আরশিনগর আসবে এবং সে একদিন সাদাত হোসেন হয়ে উঠবে, যেখানে বইমেলায় সাদাত হোসেন থাকা মানেই মানুষের ভিড়ে আসলে খুব বেশি হাঁটা যায় না। অনেকেই আজকে সাদাত হোসেন আসবে বইমেলায়, তাহলে আজকে যাই, আবার অনেকেই ভাবে আজকে ভিড়টা বেশি থাকবে তাহলে কালকে যাই। এই যে ব্যাপারটা জীবনে, আমি একটা কথা বলি মাহা, এই যে আমি আজকে এই কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলছি, বাংলা ভাষায় কথা বলছি,
আমি এই ভাষার কাছে প্রচন্ড কৃতজ্ঞ, এবং শুধু এই ভাষার কাছে না, এই ভাষায় যে মানুষরা কথা বলে তাদের কাছে আমি সম্ভবত আমার জীবনের সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমি বাংলা ভাষা এবং বাংলা ভাষাভাষী মানুষের কাছে। তুমি যে কথাটা বললা যে আরশিনগর উপন্যাস, যেটা আমার লাইফ বদলে দিয়েছে, কারণ আমি এই বাংলা ভাষায় লিখেছি এবং বাংলা ভাষার মানুষ সেই লেখাকে গ্রহণ করেছে। আরেকটা মজার তথ্য তোমাকে দেই, ইউ উড লাভ টু লিসেন দিস। সেটা হচ্ছে আমাদের গ্রাম থেকে আমি কখনো আমার খুব শহরে যাওয়ার ইচ্ছা ছিল, আচ্ছা শহর দেখার, কিন্তু শহর কখনো দেখতে পারবো কিভাবে দেখতে পারবো সেটা জানতাম না। আমাদের বাড়িটা হচ্ছে মাদারীপুর জেলায়, কিন্তু একদম শেষ প্রান্ত ঢাকা বিভাগের, এর পাশে হচ্ছে একটা ছোট্ট নদী, নদীটা সাতরপাড়ে গেলে হচ্ছে বরিশাল বিভাগ, এবং সেখানে একটা শহর ছিল গৌর নদী। সো আমাদের কাছে শহর বলতে গৌর নদী, এটা একটা থানা শহর ছিল, রিক্সা চলতো, আমাদের গ্রামে রিক্সাও চলতো না, তো ভাঙা রাস্তা। সেই রিক্সাওয়ালা একটা জায়গা, সেটা দেখলেই আমরা এক্সাইটেড ফিল করতাম যে এটা একটা শহর দেখেছি। তো সেখানে ঢাকা শহর কখনো দেখতে পারবো এই ভাবনাটাই আমি কখনো ভাবি নাই। তো একবার আমার খুব ইচ্ছা হলো যে আমি যদি কখনো ঢাকা শহর যাইতে পারতাম, তো যাইতে পারবো না, তো আমাদের বাড়ি থেকে লঞ্চ আসতো ঢাকায়। তো আমি করতাম কি, নদীতে গোসল করতে গিয়ে দেখলাম লঞ্চ যাচ্ছে, তো করলাম কি, কাদা দিয়ে লঞ্চের গায়ে আমার নাম লিখে দিলাম সাদাত। তো এই লঞ্চটা পরদিন ঢাকায় গিয়ে আবার তার একদিন পরে যখন আমাদের গ্রামে ফিরলো, তখন আমি দেখলাম যে ওই কাদাটা শুকিয়ে সাদা হয়ে গেছে এবং আমার নামটা জল করছে সাদাত। আমার দেখে বুকের মধ্যে একটা অদ্ভুত অনুরণন তৈরি হলো যে আমার নামটা ঢাকা শহর ঘুরে এসেছে, আমি না হলে আমার নামটা ঘুরে এসেছে। আমি নামটা হাত দিয়ে ছুঁয়ে একটা অদ্ভুত শিহরণ অনুভব করতে শুরু করলাম যে আমি যেতে পারিনি, কিন্তু আমার নামটা ঢাকা শহর ঘুরে এসেছে। এখন দেখো, সেই ছেলেটা, সেই টিনটিনে কিশোর একটা ছেলে বা একটা শৈশবকালের একটা ছেলে যে কখন স্বপ্ন দেখে নেই সে ঢাকা শহর যেতে পারবে, সে এখন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এই যে কুয়ালালামপুর, পৃথিবীর প্রচুর দেশ ঘুরে বেড়াচ্ছে। কেন জানো? ওই ভাষার জন্য। কারণ ওই ভাষায় আমি লিখি, এই ভাষায় লিখি বলে পৃথিবীর প্রচুর বাংলা ভাষাভাষী মানুষ আমাকে ভালোবাসেন। তারা আমাকে কি করেন, তারা আমাকে এই পৃথিবীর বিভিন্ন জায়গায় আমন্ত্রণ জানান আমার কথা শুনতে, কারণ সেই ভাষায় আমি কথা বলি। শুধু সেই ভাষায় কথা বলি না, আমি সেই ভাষায় বাংলা ভাষাভাষী মানুষের অনুভূতিগুলোর অনুবাদ করি, যেটা তাদেরকে স্পর্শ করে। তো আমার কাছে মনে হয়েছে যে এই অনুভূতিগুলোকে আসলে আমি, ওই যে বললাম যে কখনো কোনো শব্দের সাধ্য নেই তোমার অনুভূতি প্রকাশ করতে পারে, তো আমারও আসলে এই সব সময় এসে মনে হয় যে আমার শব্দের সাধ্য নেই যে আমি আমার অনুভূতিটা প্রকাশ করতে পারবো। তবে হ্যাঁ, আমি নিজেকে খুবই ব্লেসড মনে করি যে আমি বাংলা ভাষায় লিখি, আমার লেখা মানুষ পড়ে, এবং আরশিনগর অবশ্যই আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট, যেই আরশিনগরের মধ্য দিয়ে মানুষ আমাকে চিনেছে। তারপর অন্দরমহল, মানবজনক, নির্বাসন, নিঃসঙ্গ নক্ষত্র, শঙ্খচূড়, তোমার নামে সন্ধ্যা নামে, যখনই যা লিখেছি মানুষ আসলে এত ভালোবাসা নিয়ে গ্রহণ করেছে। কারণ এই সময় কিন্তু মানুষকে, কারণ টেকনোলজি কিন্তু অনেক বিস্তৃত একটা ভূমিকা পালন করছে, মানুষকে বইয়ের কাছে আনা সবচেয়ে খুব কঠিন কঠিন। কাজ। সেই সময় যে মানুষকে আমি বইয়ের কাছে আগলে রাখতে পেরেছি, আটকে রাখতে পেরেছি, সেটা মানে আমার অনেক বড় ব্যাপার। স্বপ্নময় মনে হয় আর কি। শেষের দিকে আমরা আপনাকে একটা জায়গায় আমি নিয়ে যেতে চাই, আপনার ভালো লাগবে আমি প্রিটি শিওর। তার আগে একটা কথা বলেন তো, খুব বড় একটা কনফিউশন আছে, কনফিউশন ঠিক না, অনেক কথা হয় এই বিষয়টা নিয়ে। হুমায়ুন আহমেদের ছায়া সাদাত হোসেনের উপর, সাদাত হোসেন হুমায়ুন আহমেদের মতো করে লেখেন, কি আসলে আপনি নিজের কোনো ব্যাখ্যা দিবেন এখানে? এটা আসলে ব্যাখ্যা দেওয়াটার খুব একটা প্রয়োজন নাই মানে হচ্ছে আমার কাছে মনে হয় কি যে এটা এক ধরনের প্রবণতা, এটা প্রবণতাটা খুব স্বাভাবিক। এটা শুধু আমার ক্ষেত্রে যে বলা হয় তা না, হুমায়ুন আহমেদ পরবর্তী সময়ে যারাই জনপ্রিয় হয়েছেন সবাইকে এটা বলা হয়, আমাকে না। এখন হয় হতে পারে এটা যে আমি সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছি বলে আমার ক্ষেত্রে এই কথাটা অনেক বেশি বলা। এখন এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার মনে আছে যে বইমেলার পরে আমি দেখেছি হুমায়ুন আহমেদ স্যার মারা যাওয়ার পরে কিছুদিন পরে এক ভদ্রলোক, ওনার নামটা না বলি, উনি হচ্ছেন বই প্রকাশ করেছেন এবং সেখানে উনি একটা পোস্টারিং করেছেন। সেই পোস্টারে লেখা ছিল যে হুমায়ুন আহমেদ স্যারের মতো করে লেখা উপন্যাস। আচ্ছা, এখন ওনার লেখা কি কেউ পড়েছে? বোধ হয় না, পড়ে নাই, উনি হারিয়েও গেছেন, রাইট? শুধু তাই না, হুমায়ুন আহমেদ পরবর্তী হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পরে এক ঈদে বাংলাদেশের এক প্রমিনেন্ট টেলিভিশন চ্যানেল একটা নাটক প্রচার করেছে, লিখেছিল হুমায়ুন আহমেদের মতো করে নির্মিত নাটক। সেই নাটক কেউ দেখেছে? বোধ হয় না, দেখেন নাই। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে কাউকে অনুকরণ করে, কাউকে অনুসরণ করে কেউ কিছু করলে সে আসলে কখনোই সাস্টেইন করতে পারবে না এবং পারেও না, কারণ ওই মানুষের মধ্যে মৌলিকত্ব থাকতে হবে। তো আমি আজকে 12 বছর, এক যুগ, এই প্রযুক্তির প্রবল উৎকর্ষের সময় আমি লিখছি এবং 12 বছর ধরে কিন্তু আমার লেখা পাঠকের সংখ্যা বাড়ছে। সো আজকে থেকে 30-40 বছর আগের 12 বছর সময়কাল এখনকার বিবেচনায় 50 বছরেরও বেশি, কারণ এখন
বিনোদনের বিকল্প মাধ্যম অনেক। তো এই সময় এসে 12 বছর ধরে পাঠক ধরে রাখা, এটা আসলে অন্য কোনো সময়ের 50, 60, 70 বছরের সমান। সো মানুষ তো বলেই যে তুমি আসলে কতটা দীর্ঘ সময় ধরে পাঠক ধরে রাখতে পারছো, তার উপরে নির্ভর করছে তোমার লেখক শক্তির আসলে সত্যিকারের ক্ষমতা। তো এটা আমার ব্যক্তিগত বোঝাপড়া যে আমি যে এক যুগ ধরে পাঠক ধরে রেখেছি, এক যুগেরও বেশি সময় ধরে, এটাই প্রমাণ করে যে আমি আসলে আমার লেখার যে মৌলিক ক্ষমতা বা সক্ষমতা সেটা দিয়েই ধরেছি। আরেকটা ছোট্ট জিনিস তোমাকে একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যার তো বাংলা সাহিত্যের এক মহিরুহ, প্রবল বিশাল বৃক্ষ। তো খুব স্বাভাবিকভাবেই পাঠক অবচেতনই তার ছায়া আসলে অনেকের মধ্যে দেখতে চান। যার লেখা একটু সহজবোধ্য মনে হয়, পাঠক সাবকনসিয়াসলি কিন্তু সেটি দেখতে চায়। এটি একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে তুমি যখন শিল্প সাহিত্য চর্চা করবে, তুমি উপস্থাপক হিসেবে তুমি নিশ্চয়ই এই এক্সপিরিয়েন্সটা করেছো, কিছু মানুষ তোমাকে অপছন্দ করবে তুমি সফল হলেই, এবং তখন তোমার সফলতাকে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে নানান ধরনের অভিযোগ করে। হ্যাঁ, এটা এমন না যে সেই অভিযোগগুলো তোমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বা সেটা বাস্তবে আসলে এক্সিস্ট করে, কিন্তু এটা আসলে তোমার প্রাপ্তিকে, তোমার অর্জনকে তারা নাকচ করে দেওয়ার জন্য এই লজিকগুলো তারা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আসলে সেগুলো এক্সিস্ট করে না। এগুলো তোমাকে ফেস করতে হয়েছে। সো একজন লেখক হিসেবে যখন দেখছে যে আসলে এত বছর ধরে সে তো তার জায়গাটা ধরেই রেখেছে, বরং তার এক্সপ্যান্ড হচ্ছে। মানে এবার আমি নিউ ইয়র্ক বইমেলায় গেলাম, এবং নিউ ইয়র্ক বইমেলার যিনি আয়োজক বিশ্বজিৎ শাহ, উনি বলেছেন যে নিউ ইয়র্ক বইমেলার 35 বছরের ইতিহাসে এত বই কারো বিক্রি হয়নি। হ্যাঁ, বড় বড় রকম। হ্যাঁ, এবং সেখানে এবং চিন্তা করো যে নিউ ইয়র্ক বইমেলা উদ্বোধন করেছেন বাংলা ভাষার সব কিংবদন্তি লেখকরা, সুনীল, শীর্ষেন্দু, সমরেশ, হুমায়ুন আহমেদ স্যার থেকে শুরু করে ডক্টর আনিসুজ্জামান স্যার। আমি সেখানকার 35 বছর ইতিহাসে সর্বকনিষ্ঠ উদ্বোধক। হ্যাঁ, ঠিক আছে। তো এখন ধরে এই এত বছর ধরে এটা কখনোই সম্ভব হতো না যদি না তার লেখায় ওই মৌলিক জায়গাটা না, ব্যাপারটা না থাকতো। আর ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি ইয়াটা শেষ করতে চাই, এটা তোমার জন্য খুব ইন্টারেস্টিং হবে। সেটা হচ্ছে, ধরো আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার বলা হতো ম্যারাডোনাকে, আর ব্রাজিলে বলা হতো পেলেকে। এখন পেলে পরবর্তী যত সম্ভাবনাময় ফুটবলার এসেছেন সবাইকে বলা হয়েছে নতুন পেলে, এর মধ্যে পেলের ছায়া খুঁজে পেয়েছে। ম্যারাডোনা পরবর্তী যত নতুন ফুটবলার এসেছে সম্ভাবনাময় সবাইকে বলা হয়েছে নতুন ম্যারাডোনা বা ম্যারাডোনার ছায়ার মধ্যে আছে। এখন ধরো আর্জেন্টিনাতে আদ্রিয়ানো, রবিনহো, এরকম আরো অনেক কাকা, এরকম অনেক প্লেয়ার ছিল। ব্রাজিলে ছিল আদ্রিয়ানো, রবিনহো, পেলে, এরকম অনেক। তাদের সরি আমি আবার একটু জায়গাটা বলে নিই। হ্যাঁ, ধরো এখন পেলে পরবর্তী ব্রাজিলে অনেক সম্ভাবনাময় প্লেয়ার এসেছে, যেমন ধরো হচ্ছে আদ্রিয়ানো, রবিনহো, তারপরে হচ্ছে তোমার কাকা, নেইমার, এদের সবাইকে কিন্তু বলা হয়েছে নতুন পেলে। আবার ওইদিকে যখন আর্জেন্টিনাতে ম্যারাডোনা পরবর্তী ধরো এরিয়েল ওর্তেগা, পাবলো আইমার, তারপরে হচ্ছে তোমার কি বলে এটাকে, পাবলো আইমার, এরিয়েল ওর্তেগা, তারপরে হচ্ছে রিকুয়েলমে, তারপরে হচ্ছে তোমার লিওনেল মেসি, এদের সবাইকে কিন্তু বলা হয়েছে কি নতুন ম্যারাডোনা, সম্ভাবনাময়। কিন্তু দেখো অনেকেই কিন্তু এই নতুন ম্যারাডোনা এবং নতুন পেলে এই উপাধি বা তকমা নিয়ে হারিয়ে গেছে, কিন্তু নেইমার কিন্তু হারিয়ে যায় না। নেইমার কিন্তু তার নিজের ওই পেলের ছায়া থেকে বের হয়ে এসে তার নিজের একটা আইডেন্টিটি তৈরি করেছে, এখন অন্যদেরকে বলা হয় নতুন নেইমার। একইভাবে লিওনেল মেসি কিন্তু ওই ওর্তেগা বা পাবলো আইমার বা রিকুয়েলমা বা হ্যাভিয়ার সাইবেলার মতো নতুন ম্যারাডোনা উপাধি নিয়ে হারিয়ে অন্যরা গেলেও মেসি কিন্তু হারিয়ে যায়। মেসি কিন্তু নিজের আইডেন্টিটি তৈরি করতে পেরেছে, কিন্তু তাকে একটা সময় পর্যন্ত শুনতে হয়েছে সে নতুন ম্যারাডোনা বা ম্যারাডোনার ছায়া তার মধ্যে আছে। এখন কিন্তু অন্যদেরকে বলা হয় নতুন ম্যারাডোনা। সুতরাং আমার কাছে মনে হয় এটা নিয়ে আমার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। সময় চলে এসেছে নতুন সাদাত হুসাইনও কাউকে বলা হবে। ওকে, পারফেক্ট। আমরা Hey everyone, this is your host Maha, welcoming you all Fusion Holidays Presents with Mahate, যেখানে থাকবে আমার সাথে প্রতি পর্বে তোমাদের প্রিয় গেস্ট, এবং আমি থাকবো কখনো কখনো টুইন টাওয়ারের সামনে, কখনো বা পৃথিবীর লংগেস্ট সি বিচ কক্সবাজারে, আবার কখনো বা পাহাড়ের একদম উঁচুতে। দেখা হচ্ছে প্রতি সপ্তাহে আমার সাথে।